আপনি যদি সংসদের দিকে তাকান, সংসদে 1/3 প্রায়, আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না, 1/3 ব্যবসায়ী। তারাই দেশের জন্য কি ভালো করবে আমাকে বলেন? মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। স্বশিক্ষিত এবং ব্যবসায়ীরা তারা নিজের আখের গোছাবে, তারা জনগণের কাজ করবে না। যেটা আমি জানি না সেই বিষয় আমি বলছি, যেই জিনিসগুলো আমি জানি না, খলিলুর রহমানের সাথে কি কথা হয়েছে দিল্লিতে, আমি তো ওখানে উপস্থিত ছিলাম না। সুতরাং অনুমান নির্ভরশীল কোনো কথা বলাটা এটা গুনাহ। তারপর হচ্ছে দেশে কি হচ্ছে না হচ্ছে এমন কেউ নাই কোনো পাগল ছাড়া যে বুঝে না, সবাই সব কিছু বুঝে। তবে সংসদে লাফালাফি করা আর কথা বলা আর মন্ত্রণালয় চালা ঠিক মতো, এটা দুইটা পৃথক জিনিস। আপনি ভালো কথা বলতে পারেন, ভালোভাবে বক্তব্য রাখতে পারেন, গলা ফাটাইয়ে কথা বলতে পারেন, কিন্তু মন্ত্রণালয় চালানোটা খুবই কঠিন। একটা মন্ত্রীকে সবচেয়ে প্রথমে তার মন্ত্রণালয়ে কোথায় কোথায় দুর্নীতি হয় সেটা বের করতে হবে, এই দুর্নীতিগুলি বন্ধ করার পথ নিতে হবে। যারা যারা দুর্নীতির সাথে লিপ্ত তাদেরকে চাকরিচ্যুত করতে হবে, মন্ত্রণালয়ে ডিসিপ্লিন নিয়ে আসতে হবে, প্রত্যেকে যেন নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর ছোট ছোট জিনিস নিয়ে বিদেশ ভ্রমণের জন্য একটা অজুহাত বাইর করে, এটা বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া কেউ যেন বিদেশ ভ্রমণ না করে। এখন বিদেশ ভ্রমণ করাটা একটা ফ্যাশন হয়ে গেছে, দলে দলে লোক ইংরেজি শেখার জন্য বিদেশ যাচ্ছে। তাদেরকে তো এখানে একটা ইংলিশ স্কুলে ভর্তি করাই দিলে হতো, ক্লাস 10-এ ইংলিশ স্কুলে ভর্তি করাই দিলে হতো, বা তাদের জন্য আলাদা ক্লাস নিলে হতো। যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলে তাদের জন্য একটা পৃথক ক্লাস নিত সন্ধ্যার পরে। তাদেরকে তো আর থাইল্যান্ডে পাঠানোর প্রয়োজন নেই। এটা আমার মনে হয় প্রধানমন্ত্রীকে কেউ ভুল বুঝিয়েছে এবং বিপদগামী করেছে। পররাষ্ট্রনীতির মধ্যে এটা আমরা সবসময় বলে আসছি, আমরা চাই না আমাদের দেশের উপরে কেউ মাতব্বরি করুক, 1 নম্বর। 2 নম্বর হলো আমরা কারো দেশ নিয়ে মাথা ব্যথা নেই আমাদের। একজন মুসলমান হিসেবে আমরা কারো ক্ষতিও করতে পারি না, কারো জায়গাও দখল করতে পারি না, কারো বিরুদ্ধে কোনো কাজও করতে পারি না। এটা হলো ইসলাম ধর্মের একটা শিক্ষা। আমি আমার দেশ নিয়ে ব্যস্ত থাকবো, আমার দেশটা কীভাবে এগিয়ে যাবে সেই কাজটা করব। কিন্তু অনেকে আছে কিছু টাকার বিনিময়ে বা অন্যান্য অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে বিদেশের দালালি করছে। তাদেরকে চিহ্নিত করা উচিত মাননীয় প্রধানমন্ত্রীর, চিহ্নিত করে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ দেশপ্রেমিক লোক ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। মূল সংকট হচ্ছে সুশাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা ঠিক করা এবং ঢাকার হেডকোয়ার্টার থেকে গ্রামে গঞ্জে পর্যন্ত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিতকরণ, ন্যায় বিচার নিশ্চিতকরণ, মানুষ যেন সুখে শান্তি থাকতে পারে। মানুষের তো বেশি চাহিদা নেই, তারা তো সরকারের কাছ থেকে টাকা চাচ্ছে না, তারা চাচ্ছে তারা যেন শান্তিতে বসবাস করতে পারে, তারা যেন ন্যায় বিচার পায় প্রত্যেকের স্তরে, যেটা তারা পাচ্ছে না। এখন হলো জোর যার মুল্লুক তার। আপনি যদি সংসদের দিকে তাকান, সংসদে 1/3 প্রায়, আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না, 1/3 ব্যবসায়ী, 1/3 স্বশিক্ষিত লোক। তারাই দেশের জন্য কি ভালো করবে আমাকে বলেন? স্বশিক্ষিত এবং ব্যবসায়ীরা তারা নিজের আখের গোছাবে, তারা জনগণের কাজ করবে না। এখানে লাগবে যে সমস্ত লোকেরা দেশের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, নিজের ধন সম্পদ বিলি করতে প্রস্তুত,
জনগণের সাথে তাদের যা কিছু আছে তা শেয়ার করতে প্রস্তুত, দেশের মঙ্গলের জন্য কাজ করতে প্রস্তুত। কিন্তু এই স্বশিক্ষিত লোকগুলি তো সেটা করবে না। আপনাকে বুঝতে হবে একটা স্বশিক্ষিত লোক হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হলো, শত শত কোটি টাকার মালিক কিভাবে হলো। একজন ব্যবসায়ী বা স্বশিক্ষিত লোকেরা কেন আসছে? একটা রেড পাসপোর্টের জন্য। রেড পাসপোর্টটা যদি পায়, সে যে কোনো দেশে ভ্রমণ করতে অসুবিধা হবে না। তারা পাসপোর্টটা কিনে নিয়েছে কোটি কোটি টাকা খরচ করে। তারা দেশের মঙ্গলের জন্য আসে নাই, জনগণের মঙ্গলের জন্য আসে নাই। এগুলি হলো ভওতাবাজি। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন, বগুড়াতে তিনি বলে দিয়েছেন গণভোটে যা যা আছে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তিনি এটার সমাধান দিয়েই দিয়েছেন। সুতরাং এটা নিয়ে নতুনভাবে আর কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা আমি ওনাকে অনুরোধ করেছিলাম, 2 বার অনুরোধ করেছিলাম যে আপনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে পৃথিবীতে একজন প্রসিদ্ধ নেতা হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করেছিল। ওনার মা সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে তিনিও ইতিহাসে নাম লিখে গেছেন, অমর হয়ে থাকবেন। আমি ওনাকে অনুরোধ করেছি আপনি সংস্কারের ক্লজগুলি মেনে নিয়ে এগুলি আইনে পরিবর্তন করে আপনার নামটাও ইতিহাসে লেখায় যান। আমরা পৃথিবীতে কেউ থাকার জন্য আসি নাই, জন্মিলে মরিতে হবে, এটাই চিরন্তন সত্য। মৃত্যুকে ভয় পেলে হবে না, মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। হ্যাঁ, দেখা হয়েছে। না, এরকম কথা হয় নাই, দেখা হয়েছে ইফতার পার্টিতে।